আমাকে তোর বাসার সবাই খারাপ মনে করে। সবাই ধরে নিয়েছে আমার চরিত্রে সমস্যা। একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে। সবচেয়ে বেশি অবাক করেছে তানিমা। দুজনেই চুপ করে রইলাম। হয়তো আজই শেষ দেখা আর শেষ কথা। ওর কণ্ঠটা আর শুনবো না। অয়নের হাতের মুঠোয় থাকা হাতখানা শক্ত করে ধরে বলল, ঘৃণা করিস না নিজেকে, আজও ভালোবাসি তোকে। এই ভালোবাসা আমার জন্যই রেখে দাও না অয়ন। হয়তো এই অনুরোধ সে রাখতে পারবে না। হাতটা ছেড়ে দিল। বুক চিরে বেরিয়ে আসা ওর এই দীর্ঘ শ্বাসটুকু আমাকে জীবন্ত লাশ করে দিল। বাসার সবাইকে ইগনোর করছি, কারো সাথে কোনো কথা বলিনি, ঠিক মতো খাবারও খাচ্ছি না। অয়নের সাথে দেখা হওয়ার পর প্রায় মাস পেরিয়ে গেছে, কিন্তু নিজেকে শান্ত রেখে আমি কঠিন এক পরীক্ষা দিচ্ছি। কান্না কাকে বলে ভুলে গেছি আমি, নাকি চোখের পানি শুকিয়ে গেছে আমি জানি না। তবে এখন আর চোখ ফেটে কান্না আসে না আমার। আজও আমি মনে করি একটা মিরাকেল হবে। হয়তো একদিন বাবা বলবেন, ক্ষমা করে দিলাম, যাও তোমার অয়নের কাছে। অথবা আমাকে অয়নের হাতে তুলে দিয়ে বলবেন, ভালো রেখো আমার ছোট্ট আম্মুকে। পড়াশোনা আর পড়াশোনা, নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায় আছে আমার কাছে। সারা দিন রাত পড়া টেবিলে কাটাই। রাতে মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ঘুমাই। আয়না দেখা ছেড়ে দিয়েছি। ফোনের গ্যালারিও খুলে অয়নের ছবিও আর দেখি না। আমার দেখা দেখি মানহাও সেকেন্ড টাইম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে ওর আচরণে অনেক পরিবর্তন এসেছে। কেন যেন মনে হচ্ছে আমায় এড়িয়ে যাচ্ছে মানহা। আজ অনেক দিন পর আপু এসেছে বাসায়। আমার রুমে এসে চেঁচিয়ে বলল, তনু সারপ্রাইজ। শান্ত চোখে সেদিকে তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিলাম। আপু এসে বলল, কেমন আছিস? তোমরা ভালো আছো? তাই আমিও ভালো আছি। অভিমানের সুর ঠিক কতটা বুঝলো জানি না। আপু বলল, খুশি হসনি তুই? আমি পড়ছি, বিরক্ত করো না। আপু আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, কি করেছিস চেহারার? চোখের নিচে দাগ কেন? মলিন হেসে বললাম, সুখে থাকার ফলাফল এগুলো আপু। তুমি এখন অন্য রুমে যাও। আপু বেরিয়ে গেল। আমি আবারও পড়াশোনায় মন দিলাম। কিছুক্ষণ পর আপু এসে বলল, একটা কথা বলতে চাইছিলাম। আমি জবাব না দিয়ে আবারও বলল, বলবো কি? বলো। বইয়ের দিকে তাকিয়ে উত্তর দিলাম। কালকে ভ্যালেন্টাইন্স ডে, ইত্যাদি চাইছিল তোর সাথে দেখা করতে। রাগ হলো প্রচুর সবটা শুনে। আপু কিভাবে এই কথাটা বলতে পারে? আমি কারো সাথে দেখা করব না। দেখতে পাচ্ছ না আমি স্টাডি নিয়ে বিজি আছি। অল্প কিছু সময়ের তো ব্যাপার। পারবো না। আপু এগিয়ে এসে বলল, ওয়েন ভাই হলে না করতেই। কথাটা খুব জোরে কানে বাজতে থাকলো। চোখ বন্ধ করে ফেললাম। অয়নের হাসি মুখটা চোখের সামনে ভাসছে। আপুকে কোনো উত্তর দিলাম না। বিয়ের পর আপু পাল্টে গেছে। আমাকে আর বোঝে না সে। এখন আর আমার কষ্টে কাঁদে না। স্বার্থপর সবাই। এই স্বার্থপর পৃথিবীতে অয়ন কেন ভালো মানুষ হতে গেল? দিনটা কাটলো, রাতও কাটলো। আমি নিজেকে এক ঘরে বন্দি করে রেখেছি। সকালে উঠে হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। মানহার বাসায় যাচ্ছি বলে বেরিয়ে গেলাম। এখন আর আমাকে কেউ সন্দেহ করে না। মন যে বড্ড অশান্ত, একে যে শান্ত করতেই হবে। মনের ঔষধ আমার একটাই, অয়ন। অয়নের অফিসের ঠিকানা আগেই নিয়ে রেখেছিলাম। সোজা চলে গেলাম সেখানে। সাথে নিলাম এক গুচ্ছ লাল গোলাপ। রিসেপশনে গিয়ে বললাম, আয়মান রহমান, অপারেটর আয়মান, ওনার সাথে দেখা করতে চাই। উনি কি অফিসে আছেন? রিসেপশনের সুন্দরী নারী জানালো, সরি, উনি কয়েকদিন থেকে অফিসে আসেন না। ছুটিতে আছেন? জি। বিষয়টা চিন্তার। কোনো কারণ ছাড়া সপ্তাহের মাঝে অফিস থেকে ছুটি নেওয়ার মতো মানুষ তো অয়ন নয়। নাম্বারে কল দিলাম। দুবারের মাথায় রিসিভ হলো। হ্যালো। আধো আধো কণ্ঠটা শুনে ভয়টা চেকে বসলো। কিছু বলার আগে উপাস থেকে অয়ন বলল, কে বলছেন? কোথায় তুমি অয়ন? তনুশ্রী, আমি অফিসে। আমি তোমার অফিসে এসেছি, তুমি নেই বললো। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আসছি আমি। আধ ঘন্টা পর অয়ন আসলো। কপালে ব্যান্ডেজ, ডান হাতের কবজি থেকে কোনি ব্যান্ডেজ দিয়ে পেঁচানো। হাঁটা দেখে মনে হলো পায়েও বোধহয় ব্যথা আছে। আমি এগিয়ে যেতে হাতের ইশারায় শান্ত হতে বলে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। বাম হাতে এক প্রকার জড়িয়ে রাখলো আমায়। অফিসে বললে অথচ বাইরে থেকে আসলে এত লুকোচুরি কেন অয়ন? আমার চোখের উৎকণ্ঠা সে বোঝে। হাসি মুখে বলল, হঠাৎ শাড়ি? ভ্যালেন্টাইন্স পালন করবি নাকি? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট হলো কি করে? দুজনে পাশাপাশি হাঁটছি। অয়ন শান্ত সুরে বলল, বাইক অ্যাক্সিডেন্ট করেছি। বড়সড় কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বললাম, ওসব বাইক টেক চালানো লাগবে না। আমি হাত পা ভাঙা ছেলেকে বিয়ে করব না। অয়ন ফিরে তাকালো। আমিও চুপ করে গেলাম। কি বললাম এটা? আমি জানি এই কথায় অয়ন কষ্ট পাবে। অয়ন হেসে দিল। আমি তাকিয়ে রইলাম। তাচ্ছিল্য লাগছে না, তবে কেন হাসছে সে? তোর ফ্যামিলি আমাকে খারাপ ভাবে তনুশ্রী। ইচ্ছা করছে এখন তোকে কিডন্যাপ করে নিয়ে যাই।
বিয়ে ভেঙে যাক, তারপর ফেরত দিয়ে যাব, কিন্তু হাত ভাঙা এসব পারবো না। কিছুই বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। অয়ন আমার হাতের ফুলগুলো নিয়ে বলল, আমার জন্য এনেছিস? সুন্দর হয়েছে। উত্তর দিলাম না। আমার কথায় কষ্ট পেলেও নিজের কষ্টকে লুকাচ্ছে অয়ন। আমার বাসা বেশি দূরে না, নতুন বাসায় উঠেছি এই মাসে। আম্মু বাসায় আছে, চল দেখা করবি। যাদেরকে অপমান করেছি তাদের সাথে দেখা করব? আহা, সমস্যা নেই, চল তো, অথইও আছে। অনিচ্ছা সত্ত্বেও অয়নের সাথে গেলাম। 9 তলায় ওদের বাসা। লিফটে উঠতেই মনে হলো আন্টি আর অয়নের মধ্যে যদি এ নিয়ে কোনো সমস্যা হয়, কি করব আমি? তবে ক্ষমা করব কিভাবে নিজেকে? বাসা কলিং বেল বাজতেই আমি অয়নের পেছনে লুকিয়ে গেলাম। ভয় লাগছে, একমাত্র এই মানুষটা ছাড়া সবাইকে ভয় লাগছে আমার। অথই আপু এসে দরজা খুলে কর্কশ গলায় বলল, এই শরীরে বেরিয়ে গেল ভাইয়া? হঠাৎ থেমে গিয়ে নরম সুরে বলল, কে সাথে? অয়ন আমার হাত ধরে সামনে এনে বলল, আমার বউ। বলেই সোজা ভেতরে চলে গেল। আমি অবাক হয়ে আছি। অবলীলায় বলে দিল আমি তার বউ। অথই আপুর মুখে মলিন হাসি দেখলাম। বলল, আসো। আপুকে এখন খুব সুন্দর লাগছে। মাতৃকালীন সময় সব মেয়েদেরই সুন্দর লাগে। ছোট্ট একটা প্রাণ যে বেড়ে উঠছে তার ভেতরে। আমাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে আপু ভেতরে চলে গেল। আমি উঠে ঘুরে ঘুরে বাসাটা দেখছি। একটা ঘরের সামনে আসতে কিছু ফিস ফিস শুনলাম। আমু বাইরে গেছে, এসে যদি ওকে দেখে তবে কিন্তু তুলকালাম হবে ভাইয়া। শুনতে পাচ্ছ তুমি? বাবা এসব জানলে কষ্ট পাবে, বড় চাচার সাথে আবার ঝামেলা হবে। অয়নের শক্ত কণ্ঠ শুনতে পেলাম। পুরো দুনিয়া এলোমেলো হয়ে যাক, ইত্তাজাকে খুন করে হলেও তনুশ্রী আমার হবে। এ কি শুনলাম আমি? অয়নের মতো শান্ত মেজাজের কেউ এটা বলল? যা খুশি করো ভাইয়া। আমি আবারও গিয়ে আগের জায়গায় বসে পড়লাম। কেন আসলাম আমি এখানে? অথই আপু শরবত এনে দিয়ে বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি তনবু। এমন সময় ফোনটা বেজে ওঠে। আপুর কথা শেষ না করেই চলে গেল। আমি অয়নের রুমের দরজায় গিয়ে নক করলাম। আয় অথই। দরজা খুলে বললাম, অয়ন বাইরে আসো, কথা আছে। অয়ন কম্পিউটারের সামনে বসে আছে, না তাকিয়ে বলল, তনুশ্রী কি বলবি বল। বাইরে আসো। অয়ন উঠে এসে আমাকে ভেতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বল কি বলবি। তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই দিনেও তাকে ভয় লাগেনি, আর আজও লাগছে না। আমাকে কাছে টেনে নিয়ে বলল, বল। কি বলছিলে তুমি? কোথায়? আপুর সাথে। অয়ন চুপ করে থেকে বলল, রাগের মাথায় বলেছি। ওর কপালের ব্যান্ডেজে আঙুল ছুঁয়ে দিয়ে বললাম, পুরো দুনিয়াকে এলোমেলো করে দাও না অয়ন। অয়ন একটু নিচু হলো, কাছাকাছি চলে আসলাম দুজনে। নিঃশ্বাস ভারী থেকে ভারী হতে থাকলো। যদি ইত্তাজা বড় চাচার ছেলে না হতো তবে সত্যি দুনিয়া এলোমেলো হতো। আমি কিছুই বললাম না। তার কাছে থেকে সরে আসতে চেয়েও পারলাম না। সে আরো কাছে টেনে নিল, আমার কপালে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, এতদিনে আমার ঘরের রানী হয়ে যেতে পারতি তনুশ্রী। আজ অনেক দিন পর চোখ থেকে পানি ঝরছে। অয়ন আমায় কাঁদতে নিষেধ করছে না, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। তোকে বলেছিলাম স্বার্থপর হয়ে সুখী হব না, কিন্তু সত্যটা হলো স্বার্থপর না হয়ে আমরা সুখী হই না। অয়নকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেও এক হাতে যতটা সম্ভব জড়িয়ে নিল আমায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আমি। বেশ অনেকটা সময় পর বললাম, যে খারাপটা তোমাকে সবাই ভাবে, সেই খারাপটাই তো তোমার হওয়া উচিত ছিল। আমার মুখটা তুলে দিয়ে বলল, তোকে অসম্মান করা সম্ভব না আমার তনুশ্রী। সম্মান করে যে ভালোবাসাটা পেয়েছি, অসম্মান করে সেটা ঘৃণা হয়ে যেত। একটু চুপ থেকে আবারও বলল, আমাদের বাঙালি পরিবারের একটা নিয়ম আছে, পরিবারের যে সন্তান স্যাক্রিফাইস করে তাকে সবাই তুচ্ছ করে। তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা কেউ দেখে না, তার ভালো থাকার খোঁজটাও কেউ নেয় না। একটু সরে আসলাম। অয়নের যত কাছে যাব তত তার সাথে নিজেকে জড়িয়ে ফেলবো। চোখ মুছে বললাম, আমি চলে যাব অয়ন। সে হেসে বলল, বেঁধে রাখার জন্য তো আনিনি, অবশ্যই যাবি। আলমারি খুলে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল, খুলে দেখ তো। কি আছে? খুলে দেখ। ব্যাগ খুলে দেখি ভেতরে বেনারসি শাড়ি আর বেশ কয়েকটা সুতি আর জামদানিও আছে। প্রথম মাসের স্যালারি দিয়ে বেনারসিটা কিনেছিলাম। ভাবনা ছিল এই শাড়ি পরিয়েই তোকে আমার ঘরে আনবো। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলাম। ধপ ধপ করে শব্দ হলো। কাঁদতে কাঁদতে অয়নের বুকে ধাক্কা দিয়ে বললাম, কেন বলছো এসব? কি চাও তুমি? সে হাসলো। চাওয়াটা এখন না পাওয়া। বড় চাচা ইতাজা পরিবার বলে বলে জ্ঞানের বাণী শোনাতে পারো, এখন আবার এইসব দেখাচ্ছ? কি করছো তুমি? কি করছি নিজেও জানি না। বাকি শাড়িগুলো আমি জানুয়ারিতে কিনেছিলাম, কেন তাও জানি না, কার জন্য তাও জানি না। উত্তর আমার কাছেও নেই।
কিছুই আর বললাম না, সোজা ওর ঘর থেকে বেরিয়ে গেলাম। শুধু ঘর না, ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। আমি জানি আবারও কাঁদবো, সেই কান্না আবারও ফিরে আসবে আমার কাছে, একান্তে, নীরবে, শুধুই আমার কাছে। লিফটে অয়নে এসে আমার সাথে উঠলো, চোখের পানি মুছে অন্যদিকে তাকিয়ে আছি। অয়ন চুপ করে আছে। তোমার কি মনে হয় তুমি তোমার খারাপ থাকাটা আমার থেকে লুকাতে পারবে অয়ন? না, লুকাতে চাচ্ছি না তোর থেকে। লিফট খুললো, দুজনেই বেরিয়ে গেলাম। আমি একটু আগে আগে হাঁটছি, হঠাৎ পেছনে তাকিয়ে একটু চমকেই উঠলাম। অয়নের হাঁটা মোটেও স্বাভাবিক লাগছে না। অয়নকে ধরে বললাম, পায়ে ব্যথা করছে? একটু। এসো। তার হাত ধরে খুব ধীরে ধীরে হাঁটছি আমি। আন্টি যদি জানে আমি এসেছিলাম তবে রাগ করবে। অয়ন কিছুই বলল না। আমি জানি আন্টি রাগ করবেন। অয়নকে যেমন আমার ফ্যামিলি খারাপ ভাবে, তেমনি তার ফ্যামিলিও আমায় খারাপ ভাবছে। এটাই তো স্বাভাবিক। আমার নীরবতায় অয়ন বলল, অথইয়ের কথাই এত ভাবিস না। তুমি ইতাজার সাথে কথা কেন বলছো না? ইতাজা যদি বিয়েটা ভেঙে দেয় তবেই তো হয়। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না ইত্তাজা বিষয়টাকে কিভাবে নিবে, তবে বড় চাচার সাথে বাবার সম্পর্কে আবারও ঘি ঢালা হবে। আগুন তো আগেই জ্বলছে। অয়ন দাঁড়িয়ে পড়লো, পাশে থাকা বাসাটার দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বলল, আব্বা একবার স্ট্রোক করেছে, আর একবার যদি কিছু হয় তবে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? আমাদের সম্পর্ক কিছুদিনের, তাতেই আমরা একে অন্যকে ছাড়া থাকতে পারছি না। আম্মু কিভাবে আব্বুকে ছাড়া থাকবে? তাদের একমাত্র ছেলে আমি। আমি যদি আব্বুর মৃত্যুর... কণ্ঠ কেঁপে উঠলো তার। আর কথা বলতে পারলো না, অন্যদিকে চেয়ে রইলো। অয়নের প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু না এটা আমি মানতে পারছি, আর না সে মানতে পারছে। অয়ন আমার দিকে তাকালো, ওর হাত ধরে বললাম, যোগাযোগ বন্ধ করো না প্লিজ। তোমার ভয়েস না শুনে শুনে আমি মরে যাচ্ছিলাম। অয়ন মুচকি হাসলো। তবুও তো এতদিন পর কল দিলি, তোর নতুন নাম্বারও তো ছিল না আমার কাছে। প্লিজ। অনুনয়টা ফেলতে পারলো না। আমি জানি সে আমায় ছাড়তে পারবে না। যে মানুষটা এতটা অসুস্থতার মধ্যেও আমার কল পেয়ে ছুটে গেছে, সে আমাকে নিজের করে নিয়েই যাবে, বিশ্বাস আছে ওর উপর। দ্রুত গতিতে 2023 সালটা চলে যাচ্ছে। চোখের পলকে সেপ্টেম্বর মাস চলে আসলো। এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার টিকিটটাও পেয়ে গেলাম। আমি একা না, মানহাও একই জায়গায় চান্স পেল, শুধু আমাদের ডিপার্টমেন্ট ভিন্ন। ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাব। সাথে কালকেই আমার 20তম জন্মদিন। বাসার সকলেই খুশি। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এটা তো খুশির মুখ্য কারণ নয়। মুখ্য কারণটা হলো আগামী শুক্রবার অর্থাৎ 22 সেপ্টেম্বর ইতাজার সাথে বিয়ের তারিখ নির্ধারিত হয়ে গেছে। গতকালই তারিখ নিশ্চিত করেছে। অয়নের সাথে যোগাযোগ আছে। ওকে ছেড়ে দেওয়া সহজ নয় আমার জন্য। না, ও আমাকে ছেড়ে দিতে পারবে। কল দিলে ঘন্টার পর ঘন্টা আমরা চুপ থাকি। এখন আর আমাকে লজ্জা দেয় না অয়ন, তবে প্রায়ই আমার হাসির কারণ হয় সে। অথয়াপুর ছেলে বাবু হয়েছে। অয়ন ছবি পাঠিয়েছিল আমায়, দেখেছি আমি, কিন্তু আন্টি বা অথয়াপু কারোর সাথে কোনো কথা হয়নি আমার। আজও হয়তো আন্টি ভাবে আমার কারণেই অয়নের চরিত্রে এমন দাগ পড়েছে। তাদের ভাবনাটা ভুল নয়, আমিই তো দোষী। রুমে বসে বই পড়ছি, অয়নের দেয়া সেই বই, 1000 বছর ধরে। মন্টু মিয়া আর টুরির জন্য সব কষ্ট পায় সবাই, কিন্তু আমার জন্য কারো কষ্ট হয় না। আম্মু এসে 2বার ডেকে গেল বিকালের নাস্তার জন্য। 3য়বার আসলে জানিয়ে দিলাম আমি খাবো না। রাতটুকু কাটলো না ঘুমিয়ে। এখন সারা রাতেও ঘুম হয় না আমার। হয়তো অনিদ্রা রোগে ধরেছে, কি যেন বলে সবাই। হ্যাঁ, ইনসোমনিয়া। সকালে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি ইত্তাজা এসেছে। আম্মু জানালো, ইত্তেজা আর তোমার সাথে ভার্সিটিতে যাবে। শুনে বিরক্ত হলেও প্রকাশ করলাম না। নাস্তা করে বেরিয়ে প্রথমেই গেলাম মানহার বাসার সামনে। গতকাল থেকে প্রচন্ড জ্বরে ভুগছে বেচারি, তাই ওকে নিয়েই যাব আমি। একটা কল দিতে সে বেরিয়ে এলো। ইতাজা আমার পাশেই দাঁড়িয়ে আছে, ফোনের দিকে তাকিয়ে থাকায় মানহাকে সে দেখেনি। মানহা ইতাজার দিকে তাকিয়ে আমায় বলল, উনি কেন এসেছেন? ফিসফিস করে বললাম। আম্মু ঝুলিয়ে দিয়েছে। ইতাজা মানহাকে দেখে বলল, আরে মানহা মনিজি, কেমন আছো? মানহার সাথে মনি শব্দটা আমাকে অবাক করলো। মানহা একটু বিব্রত বোধ করছে বলে মনে হলো। আমতা আমতা করে বলল, ভালো। আগে থেকে সিএনজি ঠিক করা ছিল, সুতরাং যাত্রা খুব সহজেই শুরু হলো। মানহাকে মাঝে বসিয়ে আমি আর ইতাজা ওর 2 দিকে বসেছি। মানহা, তোর জ্বরের কি খবর? এখন একটু কম। ইতাজা আমাদের দিকে তাকিয়ে বলল, মানহা মনি, তুমি কেন সেকেন্ড টাইম দিলে? কলেজে তো ভালোই ক্লাস করেছো, আমার জুনিয়র ছিলে। মানহা আলতো হেসে বলল, বিশ্ববিদ্যালয়ে ছেড়ে কি কেউ কলেজে থাকে না? আমি ইতাজাকে বললাম, আপনার জুনিয়র মানে? আমিও তো তিতুমিরে পড়েছি, সেন্সিটিভিটি আটকে পড়ার মাস্টার শেষ করলাম। ও,
আমি আর কথা বাড়লাম না, ইতাজা নিজে থেকেই বলল, মানের সাথে আমার কলেজে ফার্স্ট কথা হয়েছে। কথায় কিউটনেস থাকায় ওকে মাহারামণি বলে ডাকি। মানহার দিকে তাকিয়ে দেখলাম ও এক দৃষ্টিতে বাইরে কিছু দেখছে, চোখের কোণায় পানি জমা হয়েছে। কপাল কুঁচকে গেল আমার। মানহার সেই ভালোবাসা ইত্তেজা নয় তো? পুরোপুরি জানতে হলে মানহাকে জিজ্ঞেস করতে হবে আমার। ও যেহেতু লুকাতে চাচ্ছে, তার মানে এখানে একটা কোনো বড় সমস্যা আছে। ইউনিভার্সিটিতে পৌঁছে মানহা চলে গেল জুলজি ডিপার্টমেন্টে, আর আমি যাব জিওলজিতে। মানহা এত দ্রুত চলে গেল যেন পালিয়ে যাচ্ছে সে। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে আলতো হাসলো। আমি ইত্তেজাকে বললাম, একটা রিকোয়েস্ট করি। শিওর। মানহার সাথে যান প্লিজ, ও অসুস্থ। তুমি? আমি সামলে নিতে পারবো। ইত্তেজা দ্রুত গতিতে মানহার দিকে এগিয়ে গেল। আমি ডিপার্টমেন্টে চলে গেলাম। সকল কাজ শেষ করে দুপুর প্রায় 2টায় রেজিস্ট্রার অফিসে কাগজ জমা দিলাম। মানহাকে রেজিস্ট্রার অফিসে দেখলাম না। ও কি এখনো আসেনি? কিছুক্ষণ অপেক্ষা করে ওকে কল দিলাম। হ্যালো। মানহা নয়, এটা পুরুষ কণ্ঠ, নিশ্চয়ই ইত্তেজা হবে। মানহা কোথায়? ও একটু অসুস্থ হয়ে পড়েছে, ওর কাগজপত্র জমা দেওয়া হয়েছে, এখন মেডিকেল সেন্টারে এনেছি। আমি আসছি। ফোন রেখে চলে গেলাম দ্রুত মেডিকেল সেন্টারে। মানহাকে একটা চেয়ারে বসে থাকতে দেখলাম, ইত্তেজা পাশে দাঁড়ানো। মানহা এখন ইত্তেজার একটা হাত ধরে রেখেছে, কিছু বলছে ও। রিক্সা থেকে নেমে ওদের দিকে এগিয়ে যেতেই মানহা ইত্তেজার হাতটা ছেড়ে দিল। সন্দেহটা তীব্র হলো। মানহার সেই ভালোবাসা ইত্তেজা ছাড়া আর কেউ না। ইত্তেজা আমায় বলল, প্রেশার লো হয়ে গিয়েছিল, তাই রেজিস্টার অফিস থেকে এখানে নিয়ে এসেছি। মানহা আমার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, আমি ঠিক আছি, বাসায় যাব। চল। আমি ওকে ধরে বাইরে নিয়ে আসলাম। রিক্সা করে মেইন গেট পর্যন্ত আসলেও এখানে একটা সিএনজিও নেই। ইত্তেজা সিএনজি আনতে গেল। একটা দোকানে বেঞ্চিতে দুজনে বসলাম। মানহার সাথে একটু রাগ দেখিয়ে বললাম, ইত্তেজাকে ভালোবাসিস তুই? চমকে উঠে তাকালো সে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, মিথ্যে বলিস না, আমার থেকে কেন লুকিয়েছিস তুই? মানহা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিজেই শিওর হতে পারছিলাম না। যতদিনে আমি বুঝতে পারলাম ততদিনই সে তোকে ভালোবেসে ফেলেছে। আজও কিছু বলবি না? বাসায় জানা। বলে কি আর কোনো লাভ হবে? আমার ফ্যামিলি কেমন তা জানিস। একজন সিঙ্গারকে পছন্দ করা, ক্রাশ খাওয়া, ওনারা মেনে নিলেও বিয়েটা মেনে নিবে না। অয়ন ভাই একটু শক্ত থাকলে হতো, কিন্তু উনি পড়ে আছেন সেই দায়িত্ব কর্তব্য হেন তেন নিয়ে। চশমাটা ঠেলে দিয়ে চুপ করে রইলাম। মনে মনে ভাবছি, আমার ফ্যামিলি যদি এটা বুঝতো, তাহলে ইত্তেজা ধীরে ধীরে সেলিব্রিটি হচ্ছে, শত শত মেয়ের সাথে ওঠা বসা হচ্ছে। এই ইত্তেজাকে এক নজর দেখতে কত মেয়ের ভিড়। এগুলো বাবা দেখে না, শুধু অয়নের একটা ভুল নিয়ে পড়ে আছে। মানহার দিকে তাকিয়ে ওর ফ্যাকাশে মুখটা দেখলাম। ইত্তেজা কি আদৌ মানহার জন্য পারফেক্ট হবে? মানহাকে বললাম, অয়নকে কেন দোষ দিচ্ছিস? দায়িত্ব তো সবারই আছে, না হলে আমি কেন বিয়েতে রাজি হলাম? মানহা কিছু বললো না। আমি জিজ্ঞাসা করলাম, ইত্তেজা জানে? হুম, বলেই মাথা নাড়লো। আমি জানাবো। আমাকে বাধা দিয়ে বলল, যদি রিজেক্ট করে বা অপমান করে সহ্য করতে পারবো না। ইয়াত্তাজা অয়ন ভাইয়ের মতো শান্ত নয়, প্রচন্ড রাগী আর বদ মেজাজি স্বভাবের। তাই বলে এর মধ্যে ইত্তেজা সিএনজি নিয়ে আসলো। আমাদের কথা মাঝপথে থেমে গেল। রাস্তাটা মোটামুটি ভালোই জ্যাম ছিল। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। ফোন বের করে অয়নের নাম্বার দেখে ভয় পেয়ে গেলাম। আর চোখে ইত্তেজার দিকে তাকালে দেখলাম সে কানে হেডফোন লাগিয়ে রেখেছে। রিসিভ করলাম। হ্যালো। কই আছিস তুই? গাড়িতে, ইউনিভার্সিটি থেকে ফিরছি। ও, ইত্তেজার সাথে আছে? হুম। বাসায় এসে কল দিস। মানহা আমার কাঁধে মাথা রেখে বসে রইল। ফোন রেখে বললাম, খারাপ লাগছে? মানহাকে ধরে রাখলাম। ইত্তেজা একবার আমাদের দিকে তাকালো, তারপর পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি লাগবে? মানহা আর চোখে একবার ইত্তেজাকে দেখে আবারও চুপ থাকলো। আমি পানির বোতলটা দিয়ে মানহাকে খাইয়ে দিলাম। ইত্তেজার হঠাৎ গাওয়া গানে মানহা আমি দুজনে ওর দিকে তাকিয়ে রইলাম। মানহা আমার গা ঘেঁষে বসে আবারও কাঁধে মাথা রাখলো। ওর চোখ থেকে গড়িয়ে পড়া পানিটা আমার দৃষ্টি হারালো না। বুকটা ফেটে যাচ্ছে আমার। মানহা কাঁদছে যে।
বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ইত্যাদি আর বাসায় আসলো না। ফ্রেশ হয়ে আমি অয়নকে কল দিলাম। তনুশ্রী, একটু বেরোতে পারবি? কেন বলো তো? 10 মিনিটের জন্য। সারা জীবনের জন্য তো এমনিতেও নিবে না, 10 মিনিটই সই। এই কথায় কষ্ট পাবে জেনেও বলেছি। অভিমান চেপে রাখা আর সম্ভব না। আমার বিশ্বাসকে ভুল প্রমাণ করে অয়ন ইতাজাকে কিছুই জানালো না এতদিনে। ফোন রেখে ড্রেস পাল্টে একটু সাজলাম। অনেকদিন পর দেখা করব বলে কথা। বের হওয়ার সময় আম্মুর সামনে পড়লাম। কোথায় যাচ্ছ এখন আবার? মানহার শরীর ভালো ছিল না, দেখতে যাচ্ছি। সকালে যেও। সব কিছুতেই বাধা পড়ছে, রাগ হলো, তাই না করা সত্ত্বেও বের হলাম। যা হবে দেখা যাবে। বাসা থেকে বের হয়ে মেইন রাস্তায় গিয়ে দেখলাম অয়ন তো দূরের কথা, তার ছিটে ফোটাটাও নেই। কল দিলাম, রিসিভ করলো না। ফোন স্ক্রিনে অয়নের ছবিটা দেখে তাকিয়ে আছি আমি। হঠাৎ করে সামনে এসে বলল। হাউ? চমকে উঠে লাফ দিয়ে 2 পা সরে গেলাম। অয়ন হেসে একগুচ্ছ সাদা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই দিন বারে বারে ফিরে আসুক, ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরুক। ফুলগুলো হাতে নিলাম। আমার সাদা গোলাপ পছন্দ, কি করে এখনো মনে রেখেছে সে। আমার ফোনটা টেনে নিয়ে বলল, বাহ, আমার ছবি ওয়ালপেপারে দিয়ে রেখেছিস, সুন্দর লাগছে আমাকে, বল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিয়ে ব্যাগে রাখলাম। বললাম, এদিন বারে বারে ফিরে আসলেও তোমাকে ছাড়াই ফিরে আসবে। অয়ন কিছু বলল না, গিয়ে বাইকে উঠে পড়লো। অয়ন হুম। চলে যাবে? তুই বাসায় যা তনুশ্রী, রাত হয়ে গেছে, এখন বাইরে থাকলে অসুবিধা হবে। এগিয়ে গিয়ে বললাম, ঠিক কি অসুবিধা হবে বলতে চাও? মরে যাব? কথায় জোর ছিল, রাগ ছিল, অভিমান ছিল। অয়ন সবটা বুঝেছে, তবুও চুপ। চলে আসতে নিলে অয়ন চিৎকার করে বলল, 19 নয়, আই লাভ দিস ডেট ফর ইউ মাই তনুশ্রী। আশেপাশে বেশি মানুষ না থাকলেও যে 2-1 আছে ওনারা চেয়ে রইল আমাদের দিকে। আমি ফিরে এসে বললাম, চিৎকার করবে না। অয়ন হেসে দিল। আমিও মুচকি হাসলাম নিজের অজান্তেই। এত কষ্টের মাঝে যে মানুষটা আমার হাসির কারণ, সে কি করে আমাকে খারাপ রাখতে পারে? 22 তারিখে বিয়ে। অয়ন তার হাসিটা হুট করে উবে গেল। কিছু ভাবছে, হয়তো কিছু বলবে, কিন্তু না, কিছু না বলেই চলে গেল সে। পেছন থেকে ডাকলাম কিন্তু ফিরলো না সে। খুব জোরে ড্রাইভ করে গেল। অন্তরাত্মা কেঁপে উঠলো আমার। আবার না অ্যাক্সিডেন্ট করে বসে। শান্ত মানুষগুলোর রাগ ভয়ঙ্কর হয়। ভয়ে ভয়ে বাসায় ফিরলাম আমি। ফুলগুলো পড়ার টেবিলে রেখে খাটে বসে ওকে কল দিলাম, রিসিভ করলো। আম্মু এসে বলল, কোথায় গিয়েছিলে? বলেই তো গেলাম। ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো? মানহা দিয়েছে আমার বার্থডে বলে। আম্মু কপাল কুঁচকে বলল। মানহা নাকি অয়ন? চমকে উঠে দাঁড়িয়ে গেলাম। আম্মু হয়তো বুঝেছে আমি অয়নের সাথে দেখা করেছি। বলল, তোমার এই কাগজগুলো আমার মোটেও পছন্দ না। ইত্তেজা বা রোমান যদি জানতে পারে তবে কি ভাববে? আম্মু আর কিছু বলার আগেই বললাম, আম্মু তোমাদের সব কথা তো আমি মেনে নিয়েছি, এখন আমার একটা কথা শুধু মানো, একা থাকতে দাও আমায়। আম্মু চলে গেল। আমি দরজা বন্ধ করে গুটিসুটি মেরে বসে রইলাম। সত্যটা কতদিন চাপা থাকবে? মনে পড়ছে একটা রাত, কুমিল্লায় কাটানো সেই রাত, যখন আমরা কাছাকাছি। অয়ন ফিস ফিস করে বলেছিল, বৈধ না করে তোকে আমার করব না। সেই রাতে ফ্লোরে বসে গল্প করার সময়ও বারে বারে চোখ ফিরিয়ে নিয়েছে সে। আমি খেয়াল করেছি তাকে, আমার চোখের দিকে তাকায়নি সে। হয়তো কোনো ভুল হওয়ার ভয়ে তাকায়নি, তবুও তার চরিত্র নিয়ে এত বড় একটা কথা রটে গেল। ক্লান্ত থাকে, চোখ লেগে গেল। হঠাৎ ফোন কেঁপে ওঠায় লাফিয়ে উঠে দেখি অয়ন কল করেছে। অয়ন? অপর পাশ থেকে কোনো কথা আসছে না। ভয়টা আবারও লাগছে। অয়ন, কিছু বলো না প্লিজ, খুব নিম্ন স্বরে বলল। তনুশ্রী, আমার তনুশ্রী। কি বলছো? অয়ন কিছু বললো না। আমিও কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসায় পৌঁছে গেছো? এত জোরে ড্রাইভ করো না, ভয় হয় আমার। অয়ন, তুমি কি শুনছো আমার কথা? আবারও নীরবতা বিস্তার করছে। হুট করেই অয়ন বলে ওঠে, ভালোবাসি তোকে তনুশ্রী, খুব করে ভালোবাসি। পরিণয়টা না হলে বেলায় আমরা হয়তো এক হব কোন এক গোধূলি বেলায়। অয়নের এলোমেলো কথায় কান্না পেল। দুজনেই চুপ করে রইলাম। খুব বিচ্ছিরি একটা মুহূর্তে আছি, যা কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। নিজেকে অবশেষে সামলে নিয়ে বললাম, অয়ন, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। হঠাৎ তুমি ডাকটা অচেনা লাগলো। ওর মুখে তুই শুনেই তো অভ্যস্ত আমি। অয়ন, বলবো আমি? বলো। কান্না আটকে বললাম, মানহা ইত্তাজাকে ভালোবাসে। কখন, কোথায়, কিভাবে ইত্তাজার সাথে ওর দেখা হয়েছে তা আমায় বলেনি, তবে ওর কথায় বুঝেছি ওদের সম্পর্ক আছে, কিছু তো আছে। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, কে বলেছে তোকে? মানহা। ইত্তাজা ওকে
মানহা মনি বলে ডাকে। একদিনে নিশ্চয়ই এমন হয়নি। ইত্তাজা, নামটা খুব শক্ত করেই উচ্চারণ করলো সে। রাগটা কি সে ইত্তেজার প্রতি করছে? তবে করুক, ইত্তেজার প্রতি রাগ তো আমারও আছে। মানহা এত সিরিয়াস প্রেমে এমনি মৃত্যু পড়ে যায়নি। এই দিনটা যে আসবে সেটা তুমিও জানতে আর আমিও জানতাম। তবে কেন এতদিন চুপ করেছিলে? আর মাত্র 2 দিন, তারপরে তো আমি ইত্তেজার হয়ে যাব। আমার প্রশ্নের উত্তর অয়নের কাছে নেই। তার নীরবতা আমায় এটাই বোঝালো, অয়ন তুমি চুপ থাকো, কিন্তু আমি আর চুপ থাকতে পারবো না। আমার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে আর যাই হোক আমি তো বিয়ে করতে পারবো না। অয়ন আবারও নীরব। ওর নীরবতা কষ্ট দিচ্ছে আমায়। কেন বুঝতে পারছে না সে? অবশেষে নীরবতা নিধন হলো। অয়ন বলল, বিয়ে হবে না তোদের। মান গেলে যাক, সম্মান বিলীন হোক, তবুও ভালোবাসা বেঁচে থাকুক। সকাল সকাল মানহার বাসায় এসে হাজির হলাম। আন্টি দরজা খুলে জানালো মানহার রুমেই আছে। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখি কাঁথা জড়িয়ে আরামেই ঘুমাচ্ছে সে। মানহু আলতো ডাকে কাজ হলো না। পাশে গিয়ে বসে কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর নেই। আবারও ডাকলাম, মানহু। চোখ খুলে আমাকে দেখে বলল, কিরে এত সকালে? 8টা বাজে, উঠে পড়। হাত উপরে উঠিয়ে স্ট্রেচিং করে আবারও শুয়ে পড়লো। আমি বললাম, অয়ন বিয়েটা হতে দেবে না। হুট করে মানহার চঞ্চল চোখ জোড়া যেন স্থির হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, তাই? মানহা ধীরে ধীরে উঠে বসলো। আমি আবারও বললাম, ইত্তেজাকে কালকে কি বলছিলি? কখন? মেডিকেল সেন্টারে হাত ধরে কিছু তো বলছিলি, আমি যেতেই থেমে গেলি। মানহা একটু ভেবে বলল, আসলে দাঁড়াতে চাচ্ছিলাম, একটু ধরতে বলেছিলাম আর কি। মিথ্যাটা স্পষ্ট হয়ে উঠলো। মানহা মিথ্যা বলছে, আমার সাথে মিথ্যে বলছে। মানহার হাত ধরে বললাম, রক্তের সম্পর্কের বোনটাও আমার সাথে বেইমানি করেছে, অথচ তুই নীরবে পাশে ছিলি আমার। এখন কেন মিথ্যে বলছিস মানহা? মানহার দৃষ্টি নত হলো। একটু শক্ত সুরেই বললাম, ইত্তেজার সাথে তোর ঘনিষ্ঠতা আছে? কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ইত্তেজা আর মানহার সম্পর্ক নিয়ে এখনো ধোঁয়াশা আছে আমার। ঠিক কেমন সম্পর্ক আর কবে এর সূত্রপাত হলো? সারাদিনে বেশ কয়েকবার অয়নকে কল করলেও রিসিভ করলো না, কল ব্যাকও করলো না। এত ব্যস্ত কেন সে? আমার জন্য কি একটুও সময় নেই তার? রাতের খাবারের পর প্লেট গুছিয়ে রেখে রুমে যাওয়ার সময় বাবার রুমের সামনে এসে থেমে গেলাম। অয়নকে নিয়ে ভেতরে কিছু কথা তো হচ্ছে। দরজার কাছে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাবা বলছে, এই কয়েক মাস ছেলেটা প্রায় 100 বার আমার অফিসে এসেছে, আজও এসেছিস। এখন তো মনে হচ্ছে তনুর সাথে অয়নই ভালো ছিল। তুমি তো বলেছিলে রুমান গিয়ে ইত্তেজার সাথে বিয়ের কথা বলেছে, আর তুমি রিকোয়েস্ট ফেলতে পারোনি। হ্যাঁ, কথা ঠিক, তবুও। আম্মু রেগে বলল, কি তবু? পরশু বিয়ে আর আজ এসব বলছো? দেখো মিতু, সিদ্ধান্ত আমরা অনেক দ্রুত নিয়েছি, আর পরে ভাবিও নেই এইসব নিয়ে। একটু সতর্ক হওয়া উচিত ছিল। অন্তত মেয়েটার ভালো থাকার কথা ভেবে হলেও অয়নের সাথে বিয়ে দেওয়া উচিত ছিল। দুজনেই চুপ করে আছে। বাবা আবারও বলল, ভুল করেছে বুঝলাম, কিন্তু অয়ন তো সেটা অস্বীকার করেনি। বারবার একই বিষয়ে ক্ষমা চাচ্ছে সে। আমি মুচকি হাসলাম। তার মানে আমার অজান্তেই অয়ন বাবাকে নরম করার বড় বড় হাতিয়ার কাজে লাগিয়েছে। বাবা এখন প্রায় রাজি, শুধু বিয়েটা ভাঙার দূরত্ব। আহা আমার অয়ন। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভেবেছিলাম আজ হয়তো একটা শান্তির ঘুম হবে, কিন্তু হলো না। হবে কি করে? সারাদিনে অয়নের সাথে একবারও যে কথা হয়নি আমার। সকালে বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করেছে। কোনো হলুদের অনুষ্ঠানের আয়োজন হবে না, তবু এত মানুষ কেন দাওয়াত দিল? আপু এসে দরজায় নক করলো। দরজা খুললে নাস্তা করে রেডি হতে বলল, কারণ মেহেদি দেয়া হবে। কাজিনরা সবাই এটা সেটা নিয়ে কথা বলছে নিজেদের মাঝে। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখি একটা মেসেজ। ভেবেছিলাম হয়তো অয়ন, কিন্তু না, অয়ন নয়, ইত্তেজা মেসেজ করেছে, দেখা করতে চায়। তার মানে কিছু তো হয়েছে। আমি ড্রেস পাল্টে নিজেকে শান্ত রেখে গেলাম সোজা বাবার কাছে। বাবা, জি বাবা। আমি একটু বাইরে যাব, মানহার জ্বর। বাবা একটু হেসে বলল, যাও। এত সহজেই রাজি হবে বুঝতেই পারিনি। নাস্তা না করে বাসা থেকে বেরিয়ে ইত্তেজাকে কল দিলাম। ইত্তেজা, কোথায় আপনি? তোমার পেছনে। পেছনে ঘুরে একটু দূরেই ইত্তেজাকে দেখলাম, বাইক নিয়ে এসেছে। আমায় বলল, ওঠো। কেন ডেকেছেন সেটা বলেন, আমি চলে যাব। ইত্তেজা ভারী সুরে গমগমিয়ে বলল, তোমার অয়ন রাগ করবে আমার সাথে বাইকে চললে।
কথাটা শুনে অস্বস্তি হলো। বাইকে উঠে বসলাম। ইতেজা দ্রুত নিয়ে আসলো বাসাবো শহীদ আলাউদ্দিন স্মৃতি পার্কের কাছে। বাইক থামিয়ে বলল। নামো। নেমে একটু সরে দাঁড়ালাম। ইতেজা হেলমেট খুলে বাইকের লুকিং গ্লাসে চুল ঠিক করছে। আমাকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে বলল। অয়নের সাথে কতদিনের সম্পর্ক? চুপ করে রইলাম। ইতেজা আবারও বলল। অয়নের সাথে ঝগড়া রাগ হয়েছে নাকি যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? পরিস্থিতিটাই এমন। কেমন? চোখ ছোট ছোট করে তাকিয়ে বললাম। কেমন আবার? বাধ্য হয়েছিলাম। ইস, পুরাই বাংলা সিনেমা। এবারে রাগটা মাথা চাড়া দিল আমার। কিসের সিনেমা? বাবা মাকে কষ্ট দিতাম? অয়নের বাবা তো আপনার বাবার জন্যই। বলে থেমে যেতেই ইতেজা কান চুলকে বিরক্তি নিয়ে বলল। এসবে বলেছে অয়ন? ফ্যামিলি ম্যাটার বাইরের মানুষের সাথে কেন যে শেয়ার করে। বাই দ্য ওয়ে, অয়ন জব করে, ভালো মানুষ। ওকে ছেড়ে হঠাৎ আমার সাথে কেন বিয়ে ঠিক হলো? চমকে উঠলাম। মাথা নিচু করে ফেলতেই বলল। বাঙালি বাবা মায়েরাও পারে, সব ঠিক থাকবে, শুধু ছেলে বা মেয়ে প্রেম করলেই দোষ। লোকটার কথায় অত্যধিক ভনিতা। আবারও বলল। দেখো, আমি সবই জানি। এখন কথা হলো অন্যের প্রেমিকাকে বিয়ে করতে আমার রুচিতে বাঁধবে, কিন্তু থেমে যাওয়াটা ভয়ের কারণ হলো আমার। ইতেজা আমার দিকে এগিয়ে এসে বলল। কিন্তু অয়নকে কেন মেনে নেয়নি তা না জানা পর্যন্ত বিয়ে ভাঙছি না। অয়ন এই লোককে কতটুকু বলেছে আমি জানি না, তাই চুপ থাকা শ্রেয়। কিন্তু চুপ থাকলে বিয়ে ভাঙবে না যে। নিচু স্বরে বললাম। অয়নকে বাবা খারাপ মনে করে। ইতেজা কান বাড়িয়ে বলল। শুনিনি, জোরে। রাগ উঠলেও নিয়ন্ত্রণ করে বললাম। বাবা অয়নকে খারাপ মনে করে। ইতেজা হাসলো, বলল। ভাই, অয়ন খারাপ আর আমি ভালো? আবারও হেসে পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। আমি নাক ঢাকতাম। এতদিন লোকটাকে ভালোই দেখে এসেছি, অথচ আজ তার অন্যরকম আচরণ দেখছি। দেখো তন্থি, লাস্ট কয়েক মাসে আমি হাজার হাজার মেয়েকে জড়িয়ে ধরেছি। এখন এসব আমার জন্য কোনো ব্যাপারই না। আর অয়ন ভিড়ের মধ্যেও জেনে বুঝে কোনো মেয়ের গায়ে হাত দেয় না। থেমে সিগারেটে একটা লম্বা টান নিয়ে বলল। কলেজ লাইফ থেকে সিগারেট আসক্ত, অথচ অয়ন এসব ছুঁয়েও দেখে না। আমার কাছে একটু ঘেঁষে বলল। লিপ কিস করে দেখোনি? ছি, মাত্রাতিরিক্ত হচ্ছে এবারে। সরে গেলাম আমি। ইতেজা হাসলো। আবারও আগের মতো আরামে সিগারেটে টান দিল আর সাদা ধোঁয়া বাতাস উন্মুক্ত করলো। আমি জানি অয়ন এসব কিছু করবে না, অন্তত বিয়ের আগে তো না। এসব ছাড়াই প্রেম হয়েছে, মানুষে লাগেনি? ঘৃণা লাগছে ইত্তেজার প্রতি। এত বাজে ভাষায় কেউ কিভাবে কথা বলতে পারে? আর এই ছেলেকে কিনা মানহা ভালোবেসেছে। ইত্তেজা আবারও বলল। মানহা এখনো টিনেজার রয়ে গেছো, একটু আদুরে নামে ডাকলে ভালোবাসি বলে ধরে নেই। লোকটার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করছে আর বলতে ইচ্ছে করছে, যা বলবি সরাসরি বল। সিগারেটটা পায়ের নিচে পেশে ফেলে বলল। আমার আসল রূপটা দেখানো উচিত ছিল, এবং বিয়ের আগেই উচিত ছিল, তাই দেখিয়ে দিলাম। বললে না তো অয়নকে কেন খারাপ ভাবে তোমার বাবা? চশমা ঠেলে বললাম। অন্যের প্রেমিকাকে বিয়ে করতে না আপনার রুচিতে বাঁধবে? তবে বিয়ে ভেঙে দেন। আর কোনো কারণ আমি বলতে চাই না। ইত্তেজা দাঁত বের করে হাসলো। তারপর এক হাতে আমার গাল চেপে ধরে বলল। তোমার সাথে থেকে থেকেই আমার ছোট্ট ভাইটা এত ধারালো কথা শিখেছে। বিয়ে ভাঙছে না, অন্তত আমি তো ভাঙবো না। অয়ন যদি পারে তো ভেঙে দেখাক। হাতটা সরিয়ে দিয়ে বললাম। অভদ্রতা কি রক্তে মিশে আছে আপনার? এই রক্ত অয়নের মাঝেও বইছে। বাইকে উঠে চোখ টিপে হেলমেটটা পরে বলল। বাসে চলে যাও, বাই। ইত্তেজা চলে গেল। আমি হেঁটে বাসার দিকে রওনা দিলাম। লোকটাকে কিছু কড়া কথা শোনাতে পারলে ভালো লাগতো আমার, কিন্তু হিতে বিপরীত হয় ভয়ে উল্টো পাল্টা কিছু বলিনি আমি। আবার সে ফিরে এসে বলল। তানিমা ভাবিকে দেখতে এসে তোমাকে একটা চিঠি দিয়েছিলাম, পেয়েছিলে? অবাকের এই পর্যায়টা হয়তো অবশিষ্ট ছিল। যে চিঠি রুম্মান ভাইয়া দিয়েছে বলে ধরে নিয়েছিলাম, সেটা ইত্তেজা দিয়েছিল, তাও আমাকে। তোমাকে ভালো লেগেছে তাই দিয়েছিলাম। ওকে, আসছি। চলে গেল। কিছুক্ষণ পেছন দিকে তাকিয়ে থেকে আবারও হাঁটা শুরু করলাম। ফোন বেজে উঠলো। অয়ন কল করেছে। রিসিভ করে ধমক দিয়ে বললাম, কাল সারাদিনে কয়বার কল দিয়েছি দেখেছো তুমি? অয়ন আদুরে সুরে বলল। তমশ্রী, সরি, আসলে অনেক বড় ঝামেলায় ফেসে গিয়েছিলাম। বাসায় কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে। ইত্তেজা ঝামেলা করেছে। আমি হাঁটা থামিয়ে দিলাম। বললাম, মাত্রই আমার সাথে দেখা করেছে। কি বলেছে? দেখা করো তুমি। কি বলেছো ইত্তেজাকে তুমি? অয়ন একটু চুপ থেকে বলল।
ইত্তেজাকে আমি কিছুই বলিনি, বলার আগেই কাল সকালে এত বড় ঝামেলা হয়েছে। কপাল কুঁচকে গেল আমার। তুমি বলনি? না। তবে কি মানহা বলেছে? সবই জানি ইত্তেজা। অফিস থেকে আজকে তাড়াতাড়ি বেরোবো, দেখা করিস। কল কেটে গেল। আমি যদি না বলে থাকে তাহলে ইত্তেজা জানলো কি করে এসব? মানহা বাসায় এসে দেখি মেহেদি দেওয়ার ধুম পড়েছে। আমাকে দেখে আয়েশা আপু বলল, যাক, কনে অবশেষে এলো, বসো বসো। প্রতিবাদ না করে মেহেদি দিয়ে নিলাম। বাসায় একটা রমরমা পরিবেশ বিরাজ করছে, বিয়ে বিয়ে ভাবটা চলে এসেছে। সন্ধ্যার দিকে মানহা আসলো বাসায়। আমার রুমে এসে বলল, অয়ন ভাই কি বলেছে ইত্তেজাকে? আমি আর চোখে তাকিয়ে বললাম, অয়ন তো কিছুই বলেনি। তুই কি কিছু বলেছিস ইত্তেজাকে? না তো। মানহা ফোন বের করে একটা ভয়েস মেসেজ অন করলো। মানামণি, ওই মনি বললে তো আবার ধরে নিবে আমি তোমাকে ভালোবাসি। শোনো মানা, এভাবে ভালোবাসি হয় না। আমি তোমাকে ভালোবাসি না, আর এসব নিয়ে আর ভাববেও না। মানহার কান্না দেখে ওকে থাপ্পড় মারতে ইচ্ছে করলো আমার, যদিও মারলাম না। এরকম অসভ্য ছেলের প্রতি অনুভূতি কি করে আসতে পারে কারো? রাত প্রায় 8টার দিকে অয়ন কল করলো। তনুশ্রী বাইরে আয়। বলাটা যত সহজ, বের হওয়াটা এতটাও সহজ নয়। তবুও মানহার সাহায্য নিয়ে বের হতে পারলাম। বাসার সামনের রাস্তায় কতগুলো ইট আর শুকনো কাঠ এনে রাখা হয়েছে। বড় বড় হাড়িও চলে এসেছে। কালকের রান্না এখানেই হবে। প্রথমে অয়নকে খুঁজে না পেলেও পরক্ষণে দেখি গ্যারেজের ভেতরে সে দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গিয়ে বললাম, অয়ন, আজ রাতটাই তো শুধু। অয়ন হেসে দিল, আমার দুগালে হাত দিয়ে বলল, এতদিন অপেক্ষা করেছিস, তবে আজকের রাতটা অপেক্ষা কর। ইত্তেজা কি বলেছে? একটু দূরে দাঁড়িয়ে থাকা মানহার দিকে তাকালাম। মানহা দাঁড়িয়ে ফোন টিপছে। মানহাকে ভয়েস মেসেজ দিয়েছে। তোকে কি বলেছে? মাথা নিচু করে বললাম, আমাদেরকে নিয়ে বলেছে। তোমাকে কেন বাসায় মানিনি জিজ্ঞাসা করেছে। কি বলেছিস? তেমন কিছু না। চুপ করে থাকায় আমি ওর মুখের দিকে তাকালাম। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গতকাল সকালে বাসায় এসে কি এক তুল কালাম করলো। আব্বু আমার সামনে আমার সাথে এমন ভাবে কথা বললো যেন আমি তার বউকে কিডন্যাপ করছি। আমি হেসে উঠতেই বলল, রাগ আমার উঠে গিয়েছিল, বড় ছোট দেখি নাই। দিয়েছি মুখে একটা। খুশি দিছো? হ্যাঁ, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরও যদিও আব্বু আমাকে শান্ত হতে বলে। বড় চাচা কালকে বারবার কল দিতেছিল, তাই ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। হঠাৎ লোডশেডিং। বাসার বাড়ি অন্ধকার হলো, সাথে পুরো গ্যারেজ এক অদ্ভুত অন্ধকারে ঢেকে গেল। কি হয়েছে কে জানে, তবে জেনারেটরটা চললো না। অয়নের হাত ধরে বললাম, অয়ন। অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যে তার খুব বেশি কাছে চলে এসেছি তা অনুভব করলাম আমার। ইতিহাসে তোমার বড় চাচার মতো ফালতু স্বভাবের। কি করেছে আবার? জিজ্ঞাসা করেছে। আমি থেমে গেলাম, কথাটা ঠিক বলে উঠতে পারলাম না। অয়ন আমার নাক ঘষে বলল। ওর শার্টটা খামচে ধরলাম আমি। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। হয়তো আমার অবস্থাটা বুঝে সে সরে গেল। আমি তার শার্ট ধরে কাছে নিয়ে এসে বললাম, জিজ্ঞাসা করেছে আমরা একে অন্যকে। আমি থেমে যেতেই বলল, ভনিতা করছিস কেন? এক হাতে অয়নের গালে হাত দিয়ে পুরো আঙুলটা ওর ঠোঁটে স্পর্শ করলাম। হয়তো সে বুঝেছে আমি কি বলতে চাচ্ছি। ওর গালে দুটো চড় দিতে পারিস না? না, আমার সাথে ফটো চলে শুধু। হ্যাঁ, অধিকার তো এখানেই। কোমর জড়িয়ে আরো কাছে নিয়ে গেল। এই কোন লজ্জায় ডুবাতে চাচ্ছে সে আমায়। অয়ন, কাল সব ঠিক হয়ে যাবে তো? ধরে নে সব ঠিক হয়ে গেছে। ইতাজাও যে বললো বিয়ে ভাঙবে না, আমাকে জড়িয়ে ধরে বলল, ধৈর্য রাখিস তুই, অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নিস না, এইটুকু অনুরোধ রাখিস। আদেশ করে যাও। এত কাছে চলে আসলাম যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছি। আমি ফিসফিসিয়ে বললাম, অয়ন, সময়টাকে বন্ধ করে দাও না। আজ রাতটা শুধু আমাদের থাকুক। আমরা কাছে আসলেই সময় কেন দ্রুত চলে যায়। সময় একবার থামবে, যখন তোকে নিয়ে যাবে তখন। মুভির নায়কদের মতো আমায় নিতে এসো। অয়ন হেসে বলল, সারাদিন মাথায় শুধু মুভি চলে। হ্যাঁ তো। আচ্ছা, তবে তোর ইচ্ছাও পূরণ হবে। জেনারেটর চালু হওয়ায় দুজনে একটু সরে গেলাম। কাল কি হবে জানি না, তবে ভালো হোক সবকিছু। অয়ন মানহার দিকে একবার তাকিয়ে বলল, ইত্তেজা আগে কি মানহা বলেছে? না। আমিও বলিনি, মানহাও বলেনি, তবে জানালো কে? আর কতটুকু জানে সে? আমি নীরব রইলাম। অয়ন আবারও বলল, আর কিছু বলেছে ইত্তেজা? তোমার প্রশংসা করেছে। অয়ন মাথা নেড়ে হাসলো। আমি বললাম, আবার আমার গালে হাত দিয়েছে।
নিজের গালে হাত দিয়ে বললাম, এইভাবে তো হয়েছে। অয়ন হাসি থামিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, ইত্তাজা কোনো কালেই মেয়েবাজ ছিল না, তবে লাস্ট কয়েক মাসে সে পাল্টে গেছে। এখন ওকে আমিই চিনি না। টাকা হলো আর পাল্টে গেল? আচ্ছা এখন যাই তবে। ওর হাত ধরে চুপটি করে চেয়ে রইলাম ওর চেহারার দিকে। আমার দুই গালে হাত দিয়ে ডান গালে খুব গভীর একটা চুম্বন করলো। ওর ওষ্ঠদয় গালে লাগিয়ে বলল, ইত্তাজার এত সাহস যে আমার তনুশ্রীর গালে স্পর্শ করে। বিকাল 4টায় বর আসবে বলে জানানো হয়েছে। ভোর থেকে বাসার সবাই ব্যস্ত। ঘুম তো আমার এমনিতেও নেই। সকাল 8টায় নাস্তা করে এসে রুমে বসলাম। কথা বলার মতো পাশে কেউ নেই, মানহাও আসেনি এখনো। চিন্তায় চিন্তায় বেপরোয়া হয়ে আসছে আমার মন। অয়নের নাম্বারে ডায়াল করলাম, দুবারই রিসিভ হলো। অয়নের কণ্ঠ পেলাম না, তবে বাসার একাধিক মানুষের কণ্ঠ শুনলাম। ইকরাম, তুমি বাড়াবাড়ি করছো। ইকরাম তো অয়নের বড় চাচার নাম, আর কণ্ঠটা আমি ভুল না করে আনোয়ার আঙ্কেলের, মানে ওদের বাসায় আবারও গন্ডগোল লেগেছে। এবার ইত্তাজার কণ্ঠ শুনলাম। কাকা, এবারে সমস্যার কারণ আপনার ছেলে, এটা স্বীকার করুন। কি করছেন অয়ন? তন্দির সাথে ওর সম্পর্ক ছিল, সেটা কেন গোপন করেছে সে? এবারে অয়ন বলল, ইত্তাজা ভাই চুপ করো। জন্মের পর থেকে এই পরিবারের ঝামেলা দেখিয়ে আসছি, সেই ঝামেলায় ঘি ঢালতে চাইনি বলেই চুপ ছিলাম। এখনের ঘিটাকে ঢেলেছে অয়ন। আনোয়ার আঙ্কেল বলল, প্লিজ থামো, এত চেঁচামেচি সহ্য হয় না আমার। বড় চাচা বলল, ইত্তেজাকে কেন মেরে বাসা থেকে বের করেছিল অয়ন? তুমিও তো তোমার বাবার মতোই নিমরা শয়তান। অয়ন শক্ত কণ্ঠে বলল, আব্বু তুমি রুমে যাও। আর ইত্তাজা ভাই, চাচা আপনারা বেরোন বাসা থেকে। ওই দিনের মতো ঘাড় ধরে বের করতে চাই না, ভালোই ভালো বের হয়ে যান। এই মেইন দরজাটা হলো লক্ষণ রেখা, এটা পার হয়ে এদিকে যেন আর না আসেন। বিয়ে কি করে আটকাও তুমি, আমি দেখবো। এটা কোনো প্রতিযোগিতা না চাচা। সারা জীবনের সিদ্ধান্ত এমন কম্পিটিশনের মতো কেন নিবেন? এটাই কম্পিটিশন। একটু পরে অয়ন বলল, ইত্তাজা ভাই তুমি অন্তত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ধুম করে একটা শব্দ হলো, হয়তো দরজা বন্ধ করেছে। চুপচাপ শুনছি আমি। এত সব ঘটনার জন্য আমিই দায়ী। যদি রুমান ভাইয়াকে আগেই সবটা বলে দিতাম, তবে হয়তো এত কিছুই হতো না। আমি কিছু বলতে গিয়েও থেমে যাই, কারণটা হলো জানার আগের কথা। একটা মেয়ের জন্য সংসারে আবারও অশান্তি। ছেলেটাও হয়েছে আমার, যেন দুনিয়াতে আর কোনো মেয়ে নেই। আজ আবার মেয়েটার বিয়ে ভাঙতে যেও না। ওই মেয়ে বাসায় আসলে আমি থাকবো না। আম্মু হয়েছে তো অনেক, থামো। দিদং দিয়ে বলল, কি থামবো? বিয়ে ঠিক হওয়ার পরেও তো মেয়েটাকে তুই বাসায় এনেছিলি। অথয়ের বিয়েতে মিতুকে দাওয়াত দিয়েই ভুল করেছি। আমার সাদাসিধা ভালো ছেলেটাকে ফাঁসিয়ে। আন্টির কথার মাঝে কলটা কেটে গেল। আমার কান্না পেল। টেবিলের উপরে থাকা আমার ডায়েরিটা নিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালাম। এই ডায়েরি নিয়ে আমার অয়ন আর আমার সবচেয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো। বারান্দায় বসে গত রাতের ঘটনাগুলোও লিখছি। হয়তো এটাই শেষ লেখা। এমন সময় অয়ন কল দিল। কণ্ঠতে যতটা পারি স্বাভাবিক বললাম, অয়ন বাসায় আবারও ঝামেলা হয়েছে। এগুলো তো প্রায়ই হয়। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে দিল। চাচা তো কোনো কথা শুনতেই রাজি না। ইত্তাজা ভাই বুঝবে হয়তো। ইত্যাচার কাউকে কি করেছে ভুলে গেছো? তুমি বেশি ভালো মানুষ অয়ন। এতটাও না, শুধুমাত্র বাবা অসুস্থ বলে। ওই কথার মাঝে দিল। আন্টি আমাকে কোনোদিনও মেনে নেবেন না। আমার কারণে তোমার সাথে আন্টি দূরত্ব হবে। অয়ন একটু চুপ করে থেকে। হয়েছে তো, এবারে একটু থাম। বিরক্ত হচ্ছে তুমি? না, কিন্তু সবাই সকাল থেকে যা খুশি আমাকে বলছে। রাগ দেখিয়ে বললাম, তবে এই শোনা আমায় নিতে, তবে কেউ আর কিছু তোমায় বলবে না। অয়নের কণ্ঠ আরো নরম হয়ে গেল। তনুশ্রী, কালকে আমি বলেছিলাম তোকে ধৈর্য রাখতে, কেন অধৈর্য হচ্ছিস? আর তো বলতে কিছুক্ষণ। কথা শেষ না করে কান্না করে দিলাম। অয়ন চুপ। আমি কাঁদছি আর থেমে থেমে ফুপিয়ে উঠি। অনেকটা সময় পর অয়ন বলল, তনুশ্রী শান্ত হ, এসব তো আমাদের জীবনেরই অংশ। এরকম ভালো খারাপ চক্রাকারে চলতে থাকে। পুরোটা জীবন এরকম হবে না। আজ যদি ইত্তাজার সাথে তোর বিয়ে হয়েও যায়, তবুও মেনে নিতে হবে, এটাই নিয়তি। আমি চুপ করে গেলাম। কান্নাটাও বন্ধ হয়ে গেল। অয়ন যেহেতু বিয়ে নিয়ে সংশয় আছে, তাই আমার চিন্তাটা আরো বাড়লো। তনুশ্রী, যা হবে সবটা আগে থেকে নির্ধারিত। জন্ম মৃত্যু বিয়ে আমাদের হাতে নাই। বিচ্ছেদ তো সকলের জীবনেই থাকে, কখনো সাময়িক, কখনো চিরস্থায়ী। কিছুক্ষণ চুপ থেকে বলল,
এখন বলবো, ধৈর্য রাখ। হাত পা কাঁপছে আমার, অয়নের কথাগুলি গুলিয়ে ফেলছি আমি। ইকরাম চাচা আগেই বোধ হয় সব জানতো, আর জেনে শুনেই বিয়েতে মত দিয়েছে। কিভাবে বুঝলে? শুনি না কি বললো, বিয়েটা তার কাছে কম্পিটিশন। চোখ মুছে বললাম, কিন্তু উনি কিভাবে জানলো? সেটা জানি না, আমি শিওর নই, আর শিওর হয়েও লাভ নাই। কিছুক্ষণ চুপ থেকে বললাম, অয়ন আমার তোমাকেই লাগবে। আগে আমি করিস না। কল কেটে দিলাম, কাঁদছি আমি, চোখে বড় বাঁধ তৈরি করতে ইচ্ছে করছে। ড্রয়িং রুমে বাবার কাছে গিয়ে বুঝলাম বাবা খুব ব্যস্ত। শুধু বাবা নয়, মামা, খালু, চাচু, ফুপা সবাই ব্যস্ত। বিয়ের জন্য এত সমারোহ, অথচ বিয়েটাই ইচ্ছের বিরুদ্ধে। গোসল করে আমাকে বিয়ের শাড়িটা পরিয়ে দেওয়া হলো। মূলত বিয়ের দুটো শাড়ির মধ্যে কোনটাতে ভালো লাগবে সেটাই দেখছে আমার বোনেরা। মানহাকে মিস করছি, সে এখনো আসেনি। তানিমাপু থেকে থেকে কথা বললেও আমি কোনো জবাব দিলাম না। ফারিয়া আপুকে ডেকে বললাম, আপু আমাকে একটু একা থাকতে দিবে, ভালো লাগছে না আমার। কি হয়েছে, শরীর খারাপ? না প্লিজ, একা থাকতে দাও কিছুক্ষণ। ফারিয়া আপু সবাইকে বুঝিয়ে বাইরে নিয়ে গেল। তনিমা আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখেও না দেখার ভান করলাম। আপু চলে গেল, রুমে চুপচাপ বসে আছি। এর মধ্যে অয়ন আবারও কল দিল, রিসিভ করে গাড়ির শব্দ পাচ্ছি, মানে সে বাসার বাইরেই আছে। অয়ন শান্ত গলায় বলল, আমি গাজীপুর যাচ্ছি তনুশ্রী। কি বলছো তুমি? কেন? উত্তেজনায় এক প্রকার চেঁচিয়ে উঠলাম আমি। অয়নের সেই শান্ত সুর রইল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু কাঁদলাম না। পুরোনো অয়ন, তোমার তনুশ্রী মরে যাবে। তনুশ্রীতে এখন আর আগুন নেই। কথা থেমে গেল, হুট করে কলটাও কেটে গেল। কি শুনলাম আমি? কি হচ্ছে এসব আমার সাথে? গতকাল অয়ন বললো সব ঠিক হয়ে গেছে, কিছুক্ষণ আগেও তো আমাকে ধৈর্য রাখতে বললো, অথচ এখন এই অবস্থা। তো এমন হঠাৎ করে কেন? অনেকটা সময় একা একা রুমে কাটালাম। অয়নকে ছাড়া বাকিটা জীবন কিভাবে কাটাবো? 20 বছরে কারো মৃত্যু হয় না, হয়তো, তবে আমার কেন হচ্ছে না? আমার ডায়েরি আর অয়নের দেয়া চিঠিটা নিয়ে নিচে নেমে আসলাম। এটা হতে পারতো তনুশ্রীর ডায়েরি। সেসব প্রেমিকের জন্য নিদর্শন হতে পারতো যারা কথা দিয়ে কথা রাখে না। সেসব পুরুষের জন্য শিক্ষার হতে পারতো যারা তাদের ভালোবাসাকে আগলে রাখতে পারে না। সেসব মেয়েদের জন্য উদাহরণ হতে পারতো যারা অপেক্ষা করতে পারে না, বেকার প্রেমিকের অবস্থার কথা বোঝে না। কিন্তু তা হয়নি, তা হতে পারেনি। এটা ডায়েরির ব্যর্থতা নয়, এ তো ডায়েরি লেখিকার ব্যর্থতা। বড় চুলাটা সদ্যই জ্বালানো হয়েছে। এখানে আজকের অনুষ্ঠানের জন্য কোনো একটা পদ রান্না হবে, এখনো হাড়ি চাপনি। রান্নার স্থানে আমাকে আসতে দেখে অবাক হয়েছে অনেকে। এখনো যে আমার পরনে বিয়ের বেনারসি। বাবুর্চি আঙ্কেলটা অবাক চোখে তাকিয়ে থেকে আবারও নিজের কাজে চলে গেলেন। আচ্ছা, বাবার বুকের ভয়ও তো আছে। ডায়েরিটা ছুঁড়ে ফেললাম আগুনে, তপ করে আগুন জ্বলে গেল। দাও দাও করে আগুনের সাথে পুড়ে গেল আমার প্রেম কত। আমার ভালোবাসার ছোট ছোট অংশগুলো দিয়েই আজ বিয়ের রান্না হবে। চিঠিটাও ছুঁড়ে ফেললাম। অয়নের চাকরি পাওয়ার খবরটা তো ওই কাগজের টুকরোই নিয়ে এসেছিল। দুচোকার কত বাধা মানবে, আর কত থেমে থাকবে নোনা জল? চোখ ছেড়ে গাল বেয়ে টুকটুক করে পড়ছে ওরা। মুছবো না, বাধাও দিব না। এই জল মুছেও তো কোনো লাভ নেই, এ আবারও পড়তে থাকবে। ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ না ওই আগুনে আমি ভস্ম হচ্ছি, অথবা অয়ন আসছে। বোধবুদ্ধি হারিয়ে ফেলেছি আমি, কি করেছি নিজেও বুঝতে পারছি না আমি। যখন বুঝলাম ততক্ষণ আমার ডায়েরিটা পুড়ে গেছে, অয়নের স্মৃতিচিহ্ন হারিয়ে গেছে। চুলায় হাত দিতে গেলে তরিমাপু দৌড়ে এসে আমায় ধরে সরিয়ে নিয়ে বলল, তনু কি করছিস? আমি হাত ছাড়িয়ে নিলাম, কিছু বললাম না। রাগটা যে আপুর উপর আরো অনেক বেশি। ভেতরে যেতে নিতেই রুম্মান ভাইয়ের সামনে পড়লাম। হঠাৎ করে সামনে চলে আসে, বেশ চমকে উঠলাম। আমার চেহারা দিকে একটু তাকিয়ে আপুর দিকে তাকাবো। আমি ভাইয়াকে পাশ কাটিয়ে বাসায় চলে আসলাম। আপু আমার সাথেই এলো। কিছুক্ষণ পর ভাইয়া বাসায় ঢুকে আমায় বলল, তন্নি একটু বাইরে চলো তো। আমি কিছু বলার আগে তানিমা আপু বলল, কেন? মাত্রই তো এলাম। তানিয়া তুমি আসো, এত প্রশ্ন করো না। সকলের মাঝে দিয়ে দুজনের ভাইয়ার সাথে বেরিয়ে গেলাম। আমাদের নিয়ে ছাদে আসলো ভাইয়া। আপু বলল, কি হয়েছে রোমান? ডান হাতে ভ্রু চুলকে ভাইয়া বলল, আয়নের সাথে তোমার সম্পর্ক আছে তন্নি, অথচ এই খবর গোপন রেখেছো তুমি। তার ওই কাজিন ইত্তিজাকে বিয়ে করছো কেন? ভাইয়া ঠিক কোথা থেকে খবর পেয়েছে জানি না আমি, তবে আজ যে অনেক কিছু হওয়া বাকি সেটা ভালোই বুঝতে পারছি। তানিমা আপু বলল। রোমান ও আবেগের বয়সে। আপুর কথার মাঝে ভাইয়া ধমক দিয়ে বলল, তানিমা চুপ করো, সবটা তুমি জানতে জেনে শুনে কেন এমনটা হলো?
ও মাথা নিচু করলো, আমি চোখ মুছে বললাম, ভাইয়া শান্ত হন, বিষয়টা গুরুতর আমি জানি। আমি আগে আপনাকে সব জানাতে চেয়েছিলাম, কিন্তু আপু আর আম্মু আমায় নিষেধ করেছে। ভাইয়া আর চোখে আপুকে একবার দেখে বলল, কেন? আপনার অপমান হবে বলে। আপনার অপমান হলে আপুর সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে বলে। ভাইয়া কপাল কুঁচকে বলল, এখন কি সম্পর্কে উন্নতি হবে মনে হয়? জি। ছাদের দরজার কাছে আসতেই ভাইয়ার একটা কথা শুনলাম। আমাকে কি মনে করো তুমি তনু? সামান্য বিষয় নিয়ে আমি তোমাকে কষ্ট দিব ভাবলে কি করে? পেছনে ফিরে দেখি একটা টবে জোরে লাথি দিল ভাইয়া। মুহূর্তের মধ্যে টবটা ভেঙে গেল। আপুকে আমি আগেও বলেছিলাম কোনো কিছু অপ্রকাশিত থাকবে না। সিঁড়ির কাছে এসে আবারও ফিরে গেলাম। ভাইয়া ভাইয়া আমার দিকে তাকালো, একটা ঢোক গিলে বললাম, একটা অনুরোধ করবো ভাইয়া। উনি মাথা নাড়লেন। আমি নাক টেটে বললাম, প্লিজ ভাইয়া বিয়েটা ভেঙে দিন। আয়ন আসবে না। আমার কাজ আছে, কেন তা আমি জানি না। ভাইয়া কিছু বলবেন না। আমি নিজে থেকে ইতাজা বলা সব কথা আর ওর ব্যবহার ভাইয়াকে বলে দিলাম। যতই বলছি ততই তার কপাল কুঁচকে যাচ্ছে। তন্নি ইত্যাদি একটু রাগি, এটা আমি জানি। ওর সিগারেটের অভ্যাস আছে তাও জানি, কিন্তু মেয়েদেরও অনেক সম্মান করে। তিতুমির কলেজে আমিও পড়েছি, কাছ থেকে দেখেছি ওকে। সব বিশ্বাসযোগ্য হলেও ও মেয়েদের অসম্মান করে, এটা আমি মানতে পারলাম না। কথাটা অদ্ভুত ঠিক না। কাল অয়ন বললো ইতাজা মেয়ে বাস না, ভাইয়া বলছে তার মানে ইতাজা ভালো। আমার সামনে এসব কেন বললো তবে? হ্যাঁ, লাস্ট হোয়াইট মান্থে ও একটু অদ্ভুত নিয়োগ করেছে। আঙ্কেলের কথায় ওটা বসা শুরু করেছে, মানে একদম আঙ্কেল না বললে হ্যাঁ আর না বললে না। আপনি আমার কথা না। আমাকে জানান আপনার দিকে তাকিয়ে বলুন, আপনি দোষ নেই, আমার কারণে নিজেরা আসেন। জানি না আমার কথা বলবো কতটুকু বুঝেছে। উনি বুঝবে বলেই মনে হয়। আমি বাসায় চলে আসি। বাইরের নাম্বারে একের পর এক কল দিয়েই যাচ্ছি, তো বারবার ফোনের ফ্রিকোয়েন্সি দাঁড়িয়ে বেড়া হয়েছে। সে গ্লাস লাগছে, মানে কল কেটে দিচ্ছে। অনেক ক্লিক করা যে এভাবে কাছে পড়ে এদিকে ঘড়ির কাঁটাও অবিরাম হচ্ছে। সময় থামবে না, সময় যাবে আর আমি অয়নকে হারিয়ে ফেলছি, কিন্তু শেষ হচ্ছে না। দুপুর 2টার পর আমাকে সাজানোর জন্য অন্যজন আসে। কিন্তু তনিমা এখনো আসেনি। আপনারা তো এখনো ভুলের কথা বলার কথাগুলো নিয়ে আয়সা করতে পারেন। ওটা তো এখনো নামাজ থেকে ফিরিনি, আসলেই দেখিনি আমি। শাড়ি পরলে মেয়েটা পড়ছে, ওর মধ্যে দরজা নড়লো। তম্ভু, মা একটু বাইরে আসো। বাবার কণ্ঠ পেয়ে আমি লাফিয়ে বেরিয়ে গেলাম। বাবা দিকে জোরপূর্বক আসলেন, হাত ধরে নিয়ে গেলেন তার নবমে। এরকম রুমান ভাইয়া আর আপু আছে। আমরা যদি ভাইয়া বললো, তন্নি আমাকে একটু রিকোয়েস্ট করছে যেন বিয়েটা ভেঙে দিই। বাবা আমার দিকে তাকিয়ে দিন। তাই বাবা অয়ন তো আসবে বলেও কাজে পড়ে যাচ্ছে সে। আমার কথার মাঝেই বাবা বললো, আসবে, অয়ন না এসে পারবি না। আমরা এসে দরজার কাছে দাঁড়ালাম না বলে উঠলো, সকালের মাঝে আমি একটা কথা বলি, ডেটে ঠিক করে এসেছে, আমার এর বই হয়েছে। মাঝে আমাকে বলেছে কাজের সম্পর্কে। রুমান ভাইয়া বললো, ইত্যাদি খারাপ নয়, হয়তো কোনো কারণে ও নিজেকে খারাপ করে প্রেজেন্ট করছে, কিন্তু তনু যেহেতু চাচ্ছে না, তাই বিয়েটা হলে সবার জন্যই ক্ষতি। বাবা বোধহয় একটু চিন্তিত হলো। কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। বিষয়টা স্বাভাবিক, বিয়ের দিন বিয়ে ভাঙা মোটেও সহজ কিছু না। এর মধ্যেই ফারিহা আপু দরজার বাইরে থেকে বলল, খালু, মেহমানরা এসেছে। বাবা চমকে উঠলো। রুমান ভাইয়ের দিকে তাকালে ভাইয়া বললো, আমি দেখছি। ভাইয়া বেরিয়ে যেতেই বাবা আপুকে ইশারা করলেন আমার সাজ শেষ করানোর জন্য। ওনারাও হয়তো বুঝতে পারছেন বিয়ের 1 ঘন্টা আগে বিয়ে ভাঙা সম্ভব নয়। কারণ কেন এমনটা করলো? সে কি আসতে পারতো না? নিজের রুমে যাওয়ার সময় ড্রয়িং রুম থেকে একটা চেনা কণ্ঠে শুনলাম। আপুর দিকে তাকিয়ে আলতো হেসে ডাইনিং ড্রয়িং রুমের মাঝের পর্দাটা একটু সরিয়ে দেখি যা ভেবেছি তাই। অয়ন এসেছে, একা নয়, সাথে আনোয়ার আঙ্কেল আর ইত্তেজাও আছে। ইত্তেজাকে দেখে মনে হচ্ছে না সে বিয়ে করতে এসেছে। সাধারণ একটা কালো টি শার্ট আর লাইট ব্লু জিন্স পরনে, হেডফোনটা ঘাড়ে ঝুলিয়ে রেখেছে, হাতে ফোন। অয়ন তো বরাবরের মতো পরিপাটি ফর্মাল। ইত্তেজা বলল,
আমি এসব নিয়ে কিছুই জানতাম না আঙ্কেল। তন্দি অয়ন কেউ বুঝেনি, বলেনি। আপনারা তো বলতে পারতেন, কিন্তু বলেননি। শেষমেশ বাবা আমাকে জানিয়েছে এসব। বাবা চুপ, অয়নও চুপচাপ আছে। এটা যে আবারও বলবে। বিষয়টা একটা এলোমেলো পর্যায়ে চলে গেছে। তন্দি যেদিন ভার্সিটিতে ভর্তি হতে গেল, সেদিন সকালে বাবা আমাকে এসব বলেছে। প্রথমে তো বিশ্বাস করতে মন চায়নি, পরে অর্থের থেকে শিওর হলাম। রাগ বেশি অনেক সাথে হয়েছিল, রাগের মাথায় অনেক কিছু বলেছি ওকে। ইকরাম ভাই এখনো সবটা মেনে নেয়নি। তুমি আগে থেকেই সব জানতে, তাও বলেনি। কারণটা কি জানি না। বাবা রুমন ভাইয়ের দিকে একবার তাকিয়ে বললেন, এখন কি করতে চাচ্ছেন? আঙ্কেল কিছু বলার আগে ইত্যা যাবে। শুধু শুধু সারা জীবন সাফার করার থেকে অনেক সাথে তোমাদের বিয়ে হলেই ভালো হবে। আমরা রাজি থাকলে ভালো, না হলে আমি জোর করে বিয়েটা দিব। সকলেই কিছু না কিছু বলছে, কিন্তু অয়ন একেবারেই চুপ। হঠাৎ ওর দৃষ্টি পড়লো পর্দার ছোট ফাঁকে। ওর চাপা হাসি দেখে আমি ভেঙচি কাটলাম। আপু পেছন থেকে বললো, চল সাজবে না? আমি ফিরে দেখি আপু মুখে হাসলো। আমি রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলাম। তারিফ আপু কানের কাছে এসে বললো, ইত্যাজাকে যা বলা উচিত ছিল বলেছি। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, কবে বলেছে? আজ সকালে কোনো কথা হয়েছে যখন তুই রোমানকে বিয়ে ভাঙার অনুরোধ করেছিলি, তারপরেই। আমি হেসে আপুকে জড়িয়ে ধরলাম। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, বস তৈরি হয়নি, কিছুক্ষণ পর মিসেস ওয়েন হবে বলে কথা। ফারিহা আপু পাশ থেকে বলল, মিসেস আইমান রহমান। ওই একই হলো। আমি ফারিহা আপুকে বললাম, তুমিও জানো? আমরা সবাই জানি, তানিমা বলেছে। আমি ওদের দিকে ফিরে বললাম, অ্যানাউন্স করে দাও। আমাকে সাজানো হলো, তবে শাড়ি আবারও পাল্টানো হলো। সেই শাড়িটা পরলাম যেটা অয়ন কিনেছিল। অয়ন এখানে আসার সময় নিয়ে এসেছে এটা। আর রুমান ভাইয়া আপুকে একটু আগেই দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চেয়ে আছি আমি, নিজেকে কেমন লাগছে তাই দেখছি। আমার মুখ থেকে হাসি সরছেই না। তারিমা আপু বলে ওঠে, এমনি বেগকে মাছের মতো হাসিস না, বিচ্ছিরি লাগে। হঠাৎ কিছু মনে পড়ায় আমি থেকে তাকিয়ে বললাম, আপু মানহা আসেনি? না, ও কোথায় আছে কে জানে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়লো। মানে আবার কোথায় গেল? ইত্যাচার করা ভয়েস মেসেজ শোনার পর থেকে সে চুপ ছিল। কল দিলাম মানহাকে। তনুমনু, আমি আজকে আসবো না। তুই আয় প্লিজ মানহু, আমাকে শেষবারের মতো দেখতে আয়। ও হয়তো আরো কিছু বলতো, তবে তার আগে আমি কলটা কেটে দিলাম। সবার আগে বেরিয়ে ডাইনিং এ আসলাম। ড্রয়িং রুমে এখনো কথাবার্তা চলছে। সবটা অন্দর মহলে সহজ লাগলেও আসলে তো সহজ নয়। কিছুক্ষণ পর আবারও পর্দাটা একটু সরালাম। ইতাজার অয়ন হয়তো বাইরে যাবে। ইতাজা একটু আগে বের হওয়ার সময় মানহা এসে ভেতরে ঢোকে। একটু যেন ধাক্কা খায় না। মানহা অবাক চোখে ইতাজার দিকে তাকিয়ে আছে। ইতাজা হেসে বলল, তোমার তন্দিতে ছোট ভাইয়ের বউ করে নিতে এসেছি, মানামনি। কথাটা বলে সে বেরিয়ে গেল। অয়ন মানহাকে দেখে শুধু জিজ্ঞাসা করো, ভালো আছো? মানহা হালকা মাথা নাড়তেই সেও বেরিয়ে গেল। বড়দের সালাম দিয়ে ভেতরে চলে আসলো মানহা। এসে আমায় জড়িয়ে ধরলো। তনুমনু, কখন হলো এত কিছু? হঠাৎ করে হয়ে গেল। তোর জীবনে সব কি হঠাৎ করে হয়? হঠাৎ করে প্রেম হয়, বিয়ে ঠিক হয়, আবার জামাই পাল্টে যায়। আপুরা সবাই হেসে উঠলো। আমিও হেসে মাথা নিচু করলাম। মাত্র 2টা বছর হলো অয়নের সাথে দেখা হওয়ার। কত কি হয়ে গেল এর মধ্যে। সন্ধ্যার পরে আনুষ্ঠানিক ভাবে অয়ন এলো। অথই আপু আর মানা ভাইয়াও এসেছে। অথই আপু এসেই আমার রুমে এসে বললো, তনবু কি সুন্দর লাগছে রে তোকে। আমি হাসলাম। এখন না, আমি আরো আগে থেকেই হাসছি। দরজার ওপাশ থেকে রুমান ভাইয়া বলল, অনেকে নিয়ে এসে চলো। জর্জেটের ওনা দিয়ে ঘুমটা টেনে দেওয়া হলো। মূলত আমার হাসিটা লুকানোর জন্যই এই ব্যবস্থা। দরজার সামনে বাবা দাঁড়িয়ে আছে। আমি যেতে আপুকে বললাম, এত বড় ঘুমটা কেন? আপু হেসে দিল। যেভাবে হাসতেছে তাতে কাজে জামাই সবাই হাসবে। ওনার আড়াল হতে সবাইকে ঠিকই দেখতে পাচ্ছি আমি। ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসানো হলো আমাকে। পাশে বাবা বসেছে, মুখোমুখি সোফায় অয়ন, আনোয়ার আঙ্কেল আর একজন অচেনা আঙ্কেল। সিঙ্গেল সোফায় বসেছে কাজী আর রুম্বান ভাইয়া সহ আমার কয়েকজন কাজিন ভাইয়ারা পাশেই দাঁড়িয়ে আছে। এটা যে নেই এখানে। অয়নকে এখন দেখতে সুন্দর লাগছে, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা। মানে পুরোই নতুন জামাই সাজতেই বেরিয়ে গিয়েছিল সে। এখন আমি তাতে একদম শিওর। বড় কাকা এসে আমার অপর পাশে বসতো। আনোয়ার আঙ্কেল বিয়ে শুরু করার কথা বললেন। পুরা দোয়া শেষে আসবো।
বিয়ের অন্তিম মুহূর্তে মানে কবুল বলার সময় কাজী আমায় বললেন, বলুন আলহামদুলিল্লাহ কবুল। আমাকে চুপ থাকতে দেখে বাবা নিচু স্বরে বললেন, তনবু, আমি বললাম, শুধু কবুল বলে হবে না, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন। কথাটা খুব ধীরে বললেও পুরো রুম নিশ্চুপ থাকায় মোটামুটি সবাই শুনছে। সবাই জোরে হাসি দিয়ে দিল, এমনকি বাবার কাজেও হাসছে। অয়নকেও মুখ চিপতে দেখলাম হাসতে দেখি। রেগে গিয়ে ঠোঁট উল্টে কবুল দিলাম। সবার সাথে অয়না জোরে আলহামদুলিল্লাহ বলল। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম, শুধু আমি না, সবাই ওর দিকে তাকালো। সে মাথা নিচু করে হেসে দিল। বড় কাকা আমাকে ভেতরে নিয়ে আসলো। আম্মু আমার বকা দিয়ে বলল, কি সব বলো তুমি? আপু হাসতে হাসতে বলল, রোমান এসেছিল বলে গেছি। আম্মু জুসের গ্লাস আমার হাতে দিয়ে বলল, বিয়েটা হয়েছে, এজন্য শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে হয়। যেমন মেয়ে জামাইও তেমন। মনে হয় এসে বলল, অতিরিক্ত আবেগে বেচারির এই অবস্থা হয়েছে। পাগল ছাগল। আমি মাথা নেড়ে খেতে থাকলাম। নিজের বোকামির জন্য নিজেরই হাসি পাচ্ছে। মেহমানরা খাওয়া দাওয়া করলো, তারপর বিদায়ের সময় আসলো। আপুদের মতো কান্নাকাটি করে আমার বিদায় দেওয়া হলো না। বাবা একটু গম্ভীর থাকলে আমার খুশিতে বাবা প্রচুর খুশি হয়ে গেল। আমার একটা কথা মনে থাকবে, ভালোবাসা কি ধরে রাখতে পারে? বিশ্বাস থাকলে মনে ঠিকই রাখে। কথাটা শুনে একটু কষ্ট হলো। অপূর্ণ প্রণয় ওকে সারাটা জীবন যন্ত্রণা দিবে। সেটা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে খুব বেশি কষ্ট হলো না। রাস্তা আজকে প্রায় খালি। গাড়িতে আঙ্কেল থেকে অয়নের সাথে মুখে কথা বলেছি আমরা। রাত 10টায় চলে আসলাম অয়নের বাসায়। আন্টি আর অয়নের ছোট চাচি আছে এখানে। দরজা খুলে কুশল বিনিময় করে ভেতরে চলে গেলেন আন্টি। অয়ন আমার কানের কাছে এসে বলল, কিছু মনে করিস না, আম্মুর অভিমান একটু বেশি। এই মানুষটার স্নেহ বেশি তা তো আমি জানি। আমাকে ভালোবাসতে বাধ্য করাবো আমি। আমাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। অয়নের ছোট চাচি একজন চমৎকার মানুষ। আমাকে সুন্দর মতো রেখে উনি খোঁজ খবর নিলেন। অথয়াপুর সাথে অয়নের 4 জন মেয়ে কাজিন এলো। 2 জন হলো ওর ছোট চাচার মেয়ে, আর বাকি 2 জন ওর খালাতো ও মামাতো বোন। অয়ন ডাইনিং এ আছে। অথয়াপু একটু জোরে বলল, ভাইয়া আমার বিয়ের দিন বলেছিল তনবুকে যে বিয়ে করবে সে হবে একটা নিরীহ প্রাণী, লাইক গরু। শেষে তুমি সেই গরু হলে। সবাই হো হো করে হেসে উঠলো। আমিও হেসে উঠলাম। অয়ন কিছু বলল না। অথয়াপু বলল, জানিস ভাবি আমাদের ভালো গান গায়, অনেকদিন তোমার গান শুনি না তনবু। অয়নের খালাতো বোন মিম বলল, ভাবি প্লিজ 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 একটা গান গাও, ভাইয়ার জন্য গাও। হ্যাঁ হ্যাঁ। সবাই সম্মতি দিল। আমার মাথায় দুষ্টুমি চেপে বসলো। আমি অথয়াপুকে বললাম, দরজা চাপিয়ে দাও। অথয়াপু উকি দিয়ে বলল, ওখানে ভাইয়া ছাড়া আর কেউ নেই। এবারে ছাড়া গরুর মতো গান শুরু করলাম। তাও পুষ্পা মুভির সেই ভাইরাল গান সামি সামি। আমার সাথে সাথে সবগুলো গাইতে শুরু করলো। অয়ন এসে দরজায় দাঁড়াতেই আমি থেমে অন্যদিকে ঘুরে গেলাম। অয়ন বলল, থামবি তোরা? নিজেকে সার্বজনীন স্বামী মনে হচ্ছে। আবার একটা হাসির রোল পড়লো। 11টার দিকে আমাকে অয়নের রুমে নিয়ে আসা হলো। অথয়াপু আমায় বলে গেল, ওয়েট করো, ভাইয়াকে পাঠাচ্ছি। আমি মুচকি হাসতেই অথয়াপু আমাকে একটা হাসি ছুঁড়ে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সাজটা একটু পাল্টে গেছে। এতক্ষণের ধাক্কা বলে কথা। মাথার ওড়নাটা খুলে রাখলাম। বেডসাইড টেবিলে এক গুচ্ছ সাদা গোলাপ রাখা আছে। প্রাণ ভরে ঘ্রাণ নিলাম আমি। মনে আবারও দুষ্টু পাখি ডানা ঝাপটালো। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে এই বসন্ত রাত জাগা মমচিত্তে। পাশ ফিরতেই আজ পলাশ ফুলের কাব্য। নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক। এই বিকেল আর বেলি ফুল হৃদ মাঝারে থাক নীল দিগন্তে। গান গেয়ে এক প্রকার নাচ করছিলাম আমি। পেছনে অয়নের সাথে ধাক্কা খেতে গানটা থেমে গেল। ফিরে দেখি সে হাসছে, আমাকে পাগল করা সেই হাসি। কিরে, মনে খুব রং লেগেছে? হ্যাঁ। ওর কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, তুই যে বলেছিলে গাজীপুর যাচ্ছ, কেন বলেছিলেন? তোকে ভয় দেখাতে। মানে? কপাল কুচকে গেল আমার। সে হাসলো। তুই বলেছিলি মুভির মতো তোকে আনতে যেতে। সকালে ইত্তাজা ভাইকে কনভিন্স করে ফেলেছিলাম, তাই মুভি ক্রিয়েট করতে এই ছোট্ট নাটকটা করলাম। ওর হাতে মারতে মারতে বললাম, তুই
তুমি খুব খারাপ। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? মিথ্যে বলেছো তুমি, কতটা কেঁদেছিলাম আমি, তুমি জানো? আমি রাগ করে তাকাতেই অয়ন আমার গালে চুম্বন করে বলল। রাগ করে না তনুশ্রী, হলদে পাখিটা। টেবিলের বইগুলো নিয়ে শেলফে রাখছে সে। আমি গম্ভীর মুখে বললাম, তুমি বাইরে যাও। অয়ন আলতো হেসে বলল, বিয়ে হয়ে গেছে তো এখন তো রাত কাটালে সমস্যা নাই। ধমক দিয়ে বললাম, অসভ্য, বাইরে যাও। কেন? আমি ঘোমটা দিয়ে বসে থাকবো, তুমি এসে ঘোমটা তুলে দেখবে। অয়ন ভ্রু উঁচিয়ে আমার দিকে তাকালো। আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, যাও না। না গেলে কি করবি? আমি কিন্তু সেই লেভেলের মারামারি জানি। আবার আমার খুব সুন্দর একটা শখ আছে। কি? আমি জিম করব, শক্ত পোক্ত বডি হবে আমার। অয়ন কাশি দিয়ে বলল, মানে দুনিয়ায় এত কিছু থাকতে জিমটাকে বেছে নিলি? হ্যাঁ। এমনিতেই তোর হাত খুব শক্ত, মারলে খুব লাগে, আবার জিম লাগবে কেন? আর শক্ত হবে। অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খাল কেটে কুমির তো নিয়েই আসছি, এখন দরজা কেটে গরু আনতে হবে। তেলে বেগুনে জ্বলে উঠলাম। এমন অপমান সহ্য করা যায় না তো। একটু জোর গলায় বললাম, আমাকে তুমি কুমির গরু বললা? হুমা, সেটা কখন বললাম? বলি কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। কিরমিরিয়ে বললাম, এটা হাট না, এটা আমাদের বাসর ঘর। অয়ন হেসে ভরিতা করে বলল, ভাগ্যিস বললি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। অথয় আপু বাইরে ছিল। আপুর কণ্ঠ শুনলাম, আরে ভাইয়া, তুমি এখানে কি করো? নাসিম, তুই তোর কাজে যা। যাচ্ছি। আমি এতক্ষণে বড় করে ঘুমটা টেনে বিছানায় বসে পড়েছি। অয়ন ভেতরে ঢুকে আমার দিকে তাকালো। ওনার আড়াল থেকে আমিও তাকে দেখছি। দরজা লাগিয়ে গিয়ে সে চেয়ার টেনে দেয়াল ঘড়িটা নামালো। ওমা, কি করছে এই লোক? ঘড়ির ব্যাটারি খুলে নিচে ফেলে দিল। নিশ্চুপ রুমে ব্যাটারিটা কিছুক্ষণ গড়াগড়ি খেয়ে স্থির হলো। চেয়ার থেকে নেমে পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলে হাতা গুটাতে গুটাতে বিছানার কাছে এলো। হাত ঘড়িটা খুলে আমার সামনে ফেললো। আকস্মিক ঘটনায় চমকে উঠলাম। আমার দিকে তাকিয়ে একটু হাঁটু দিয়ে চেপে ঘড়িটা ভেঙে দিল। অবাক হয়ে দেখছি আমি তার কাণ্ড কারখানা। হাতের এক ঝাড়ায় ভাঙা ঘড়িটা পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এবার সে আমার সামনে এসে বসলো। চঞ্চলতা থেমে গেছে আমার। এক রাশ অচেনা লজ্জা কোথা থেকে যেন চলে এসেছে। তার কাছে তো বহুবার এসেছি, কিন্তু এত লজ্জা আমি আগে পাইনি। ঘুমটা সরিয়ে সে আমার থুতনিতে হাত দিয়ে বলল, তনুশ্রী, তোকে মুভির মতো নিয়ে এসেছি। আজ রাতের জন্য সময়টাকে থামিয়ে দিয়েছি। দেয়াল ঘড়িটার দিকে ইশারা করে বলল, 11:35 বাজে। এই সময় আর নড়ছে না, ততক্ষণ নড়বে না যতক্ষণ না আমি যাচ্ছি। আজ রাতের জন্য থামিয়ে দিলাম সময়টাকে। রাতটা শুধুই তোর আর আমার। মাথা নিচু করে ফেললাম। আর চোখে তাকিয়ে দেখি সে মুচকি হাসছে। আমার গালে হাত দিয়ে বলল, তোর ইচ্ছা পূরণ করতে পেরেছে কি? আমি লাজুক হেসে বললাম, আরেকটা ইচ্ছা আছে। হুকুম করুন মহারানী। তোমার সন্তানের মা হতে চাই। ছেলে হলে নাম রাখবো অর্ণব, আর মেয়ে হলে অনিয়া। অয়ন ঠোঁট উল্টে মাথা নেড়ে বলল, নিজে আগে বড় হয়ে নে, তারপর বাচ্চার মা হবি। ধমক দিয়ে বললাম, এই তুই করে বলবা না, এখন আমি তোমার বউ হই, তুমি করে বলো। ওকে আমার তনুশ্রী। বলে আমার নাক টেনে দিল। দুজনেই চুপ করে রইলাম, চেয়ে আছি একে অপরের দিকে। এতটা পথ পাড়ি দিয়ে একে অপরের কাছে এসেছি, তবুও লজ্জার দেয়াল কাটিয়ে উঠতে পারিনি। অষ্টধর জোড়া প্রথমবারের মতো এক হলো। ভালোবাসায় আবদ্ধ হলাম দুজন। বাইরের পুরো দুনিয়ায় সময় চলছে আপন গতিতে। ভালোবাসার ছোঁয়ায় এই ছোট্ট রুমের সময়টুকু থমকে গেছে।